প্রয়োজনে ৬০০টা ক্ষেপণাস্ত্র একসাথে ছুড়বে ইরান। শুধু মুখেই বলে না, প্রয়োজনে দেখিয়েও দিতে পারে খামেনির দেশ। না, হলিউডের কোনো মুভির সংলাপ না এটি, বরং স্টেজে দাঁড়িয়ে গলা কাঁপিয়ে চোখ রাঙিয়ে এরকম কথাই বলতে শোনা গেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান হোসেন সালামির মুখে। এর মধ্য দিয়ে ইরান এখনও কারো দয়ার পাত্র না, বরং প্রয়োজনে আগুন নিয়ে খেলতেও জানে, সেই বার্তায় যেন দিল খামেনির দেশ। ১৩ মে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক সামরিক অনুষ্ঠানে সালামি স্পষ্ট জানিয়েছেন, গত ১ বছরে ১০ গুণ সামরিক শক্তি বেড়েছে ইরানের। জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করে না ইরান। আমেরিকা ইসরায়েলের উদ্দেশ্যে সরাসরি বলে বসেন, হুথিদের একটা মিসাইলই যেখানে ঠেকাতে পারেনি ইসরায়েল, সেখানে ৬০০ ক্ষেপণাস্ত্র কিভাবে সামলাবে তারা। অর্থাৎ কেউ যদি আগুন চায় তবে আগুন দিয়েই উত্তর দিতে প্রস্তুত এখনকার নতুন ইরান, এমন বার্তাই স্পষ্ট সালামির কথায়। ঠিক এমন সময়ে এই কঠিন বার্তা দিয়েছেন ইরানের জেনারেল সালামি, যখন সৌদি আরবের মঞ্চে দাঁড়িয়ে ইরানকে একের পর এক হুমকি দিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে এখনই ঠিক করতে হবে তারা শান্তি চায় নাকি পারমাণবিক অস্ত্র। যদি তারা তাদের কর্মসূচি বন্ধ না করে, তাহলে আমরা ম্যাসিভ প্রেশার প্রয়োগ করব, রপ্তানি একদম শূন্যে নামিয়ে আনব এবং দরকার হলে এমন ব্যবস্থা নেব যাতে তারা কোনো দিন পারমাণবিক অস্ত্র না পায়। এই বক্তব্যে স্পষ্টভাবেই ইরানকে আবার চাপের মধ্যে ফেলার চেষ্টা করেছেন ট্রাম্প। কিন্তু বাস্তবতা হলো, আজকের ইরান অনেক বদলে গেছে। দেশ এখন যুদ্ধের হুমকিকে ভয় পায় না, বরং জবাব দিতে প্রস্তুত। তাদের সামনে এমন পুরনো ধরনের হুমকি খুব একটা কাজে দেয় না। এদিকে ইরান নিয়ে ট্রাম্পের এ ধরনের বক্তব্যে ভীষণ ক্ষেপেছেন আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জন মেরশাইমার। রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডে জানিয়েছে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এরকম হুমকির কথা উল্লেখ করে বলেন, ইরানকে নিয়ে এভাবে কথা বলা এক ধরনের বোকামো। পারমাণবিক চুক্তি না হলে ট্রাম্পের ইরানে হামলা চালানোর হুমকি প্রসঙ্গেও কথা বলেন জন মেরশাইমার। তার মতে, ইরানের বিষয়ে আমেরিকার দৃষ্টিকোণ থেকে কেবল দুটি বিকল্প আছে, হয় চুক্তি নয় হামলা। কিন্তু ট্রাম্প ইরানে হামলা চালাতে চাইছেন না। আর সত্যিই যদি হামলার পরিকল্পনা করে বসেন, তাহলে তিনি বোকামো করবেন। কেননা মার্কিন এই বিশ্লেষকের মতে, ইরানের বিরুদ্ধে হামলা হলে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের অর্থনীতি এবং বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকির মুখে পড়বে। জানুয়ারিতে হোয়াইট হাউসের মসনদে বসার পর দ্বিতীয়বারের মতো রিয়াদে পা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানাতে সৌদি আরব সাজিয়েছে ঝাঁ চকচকে প্রাসাদ, ভব্য আয়োজন আর $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি। কিন্তু গাজায় চলমান যুদ্ধ ট্রাম্পের একটি দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে দিয়েছে। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ। দুই পক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই, আর ইসলামের জন্মভূমি সৌদি আরবে এই ইস্যুটি এখন বিষাক্ত হয়ে উঠেছে। তবু ট্রাম্পের এই সফরে অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলোই মূল আলোচনার কেন্দ্রে থাকবে। গাজার যুদ্ধের কারণে সৌদি ইসরায়েলের সম্পর্কের আলোচনা থমকে গেছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্পষ্ট জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ পরিষ্কার না হলে এই আলোচনা এগোবে না। মার্কিন কর্মকর্তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন। কিন্তু নেতানিয়াহুর স্থায়ী যুদ্ধবিরতি বা ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা এই প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ বিষয়টি পিছিয়ে গেলেও ট্রাম্পের সফরে অর্থনৈতিক সহযোগিতা উজ্জ্বল হবে। সৌদি আরবের $600 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি এবার $1 ট্রিলিয়ন উন্নতি হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো লাভজনক খাতে বড় চুক্তি হতে পারে। সৌদি নেতৃত্ব চায় ট্রাম্পের কাছ থেকে গাজার যুদ্ধে কিছু ছাড়, আর ট্রাম্প চান আমেরিকার জন্য বড় অর্থনৈতিক সাফল্য। এই সফরে দুই পক্ষই কূটনৈতিক জটিলতা এড়িয়ে জয় জয়কার ঘোষণার দিকে মনোযোগী। গাজার যুদ্ধ 18 মাস ধরে চলছে এবং এটি সৌদি ইসরায়েলের সম্পর্কের আলোচনাকে পঙ্গু করে দিয়েছে। দুই গালফ সূত্র জানিয়েছে, ট্রাম্প এই সফরে গাজার জন্য একটি মার্কিন কাঠামো ঘোষণা করতে পারেন।
এতে থাকতে পারে একটি অন্তর্বর্তী সরকার এবং যুদ্ধ পরবর্তী গাজার জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা। এই পরিকল্পনা সফল হলে আঞ্চলিক কূটনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। তবে ট্রাম্পের ইসরায়েল সফর না করা এবং তার বিতর্কিত গাজা রিভিয়েরা পরিকল্পনা নিয়ে নীরবতা এই প্রক্রিয়ার জটিলতার ইঙ্গিত দেয়। ট্রাম্পের এই সফর তার দ্বিতীয় মেয়াদের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর। রিয়াদের পর তিনি কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সৌদি নেতৃত্বের সঙ্গে তার গভীর সম্পর্ক, বিশেষ করে প্রথম মেয়াদে বিন সালমানের পাশে দাঁড়ানো, এই সফরে বড় ভূমিকা রাখবে। সৌদি আরব জানে কিভাবে অতিথিকে মুগ্ধ করতে হয়। চোখ ধাঁধানো আয়োজন, বড় বিনিয়োগ ঘোষণা আর কূটনৈতিক জয়। কিন্তু গাজার যুদ্ধের ছায়া এই উৎসবের মাঝেও থাকবে, যা এই সফরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বুধবার সৌদি আরবে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এই আহমেদ আল সারাকে গ্রেফতারের জন্য গত বছর $10 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের বিষয়টি হোয়াইট হাউস বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে হ্যালো বলতে রাজি হয়েছেন। সৌদি সফররত ট্রাম্প নিজেই হোয়াইট হাউসের একজন কর্মকর্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সৌদি আরবেই আহমেদ আল সারার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। গত ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 1 মাস পর সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহমেদ আল সারা। তার নেতৃত্বাধীন বাহিনী হায়াত তাহরির আল শামের হাতেই আসাদ সরকার উৎখাত হয়েছিল। বিবিসি বলছে, আল সারা এক সময় সশস্ত্র গোষ্ঠী আল কায়দার কমান্ডার ছিলেন। 2016 সালে তিনি আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তবে 2018 সালে যুক্তরাষ্ট্র HTS-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল এবং আল সারাকে গ্রেপ্তারের পুরস্কার ঘোষণা করেছিল। পরে আল সারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র সেই ঘোষণা প্রত্যাহার করে নেয়। গতকাল সৌদি আরবে ব্যবসায়ীদের একটি ফোরামে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি সিরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে দেশটিকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়া যায়। ট্রাম্পের এ ঘোষণার পর সিরীয়বাসীকে রাস্তায় নেমে আনন্দ উৎসব করতে দেখা গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের ঘোষণাকে একটি মোড় হিসেবে স্বাগত জানিয়ে বলেছে, এই পদক্ষেপ সিরিয়াকে স্থিতিশীলতা, স্বয়ংসম্পূর্ণতা এবং সমৃদ্ধ দেশ গঠন করার সুযোগ করে দেবে। এরপর আজ ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাতের কথা জানালো হোয়াইট হাউস। যখন যুদ্ধ মানে স্ক্রিন, সিগন্যাল আর স্যাটেলাইট, যেখানে আকাশে ওড়ে নজরদারি ড্রোন আর নিচে চলে ধ্বংসের অ্যালগোরিদম, সেই যুদ্ধই আজ রাশিয়া ফিরে গেছে 1 শতাব্দী পেছনের কৌশলে। ট্যাঙ্ক নয়, মৃত্যুকে স্টিয়ারিংয়ে চেপে ইউক্রেনের মাটিতে রুশ বাহিনী ঝাঁপিয়ে পড়ছে মোটরসাইকেলে। ইতিহাসে যুদ্ধক্ষেত্রে মোটরসাইকেল ছিল গোয়েন্দা কার্যক্রম ও দ্রুত যোগাযোগের হাতিয়ার। 1916 সালে মার্কিন সেনারা মেক্সিকোয় পাঞ্চোভিয়াকে তাড়া করেছিল এই জানে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্লিনের পতন পর্যন্ত বার্তা পৌঁছেছিল মোটরসাইকেল কুরিয়াররা। কিন্তু 2024 সালে ইউক্রেনের মাটিতে রাশিয়া এই প্রাচীন কৌশলকে ঢেলে সাজিয়েছে ডেথ রাইডার্স হিসেবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়্যারের গবেষকদের প্রতিবেদন বলছে, 2023 সাল থেকে ইউক্রেনের ড্রোন আক্রমণ রাশিয়া 300রও বেশি সাজোয়াজান ধ্বংস হয়েছে। তাই ট্যাঙ্কের বদলে মোটরসাইকেলকে বেছে নেওয়ার পেছনে এটি প্রধান কারণ। ট্যাঙ্কের গতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার, আর মোটরসাইকেল ছুটতে পারে 160 কিলোমিটার গতিতে। ISW বলছে, রুশ সেনারা ইউক্রেনের ড্রোনের চোখ ফাঁকি দিতে গতিকে অস্ত্র বানিয়েছে। একটি মোটরসাইকেল হামলায় 10 থেকে 100 বাইক একসাথে আক্রমণ চালায়। ড্রোন শনাক্ত করলেও ধ্বংস করা যায় কয়েকটিকেই। রাশিয়ার হিসেবে একটি ড্রোন শুধু একটি বাইক ধ্বংস করতে পারে, যা যুদ্ধের মোট ক্ষতির তুলনায় নগণ্য। এই কৌশল ইউক্রেনকে বিস্মিত করলেও
আইএসডব্লিউ সতর্ক করেছে যে রাশিয়া ভূরাজনৈতিক লক্ষ্য অর্জনে দ্রুত অগ্রগতির জন্য এই পদ্ধতি ব্যবহার করছে। মোটরসাইকেলের গতি আর শক্তি বাড়ানোর পাশাপাশি রাশিয়া ব্যবহার করছে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার। আইএসডব্লিউ উল্লেখ করেছে রুশ বাহিনী ইউক্রেনের ড্রোনের সংকেত জ্যাম করে তাদের অন্ধ ও অকার্যকর করে দিচ্ছে। এই প্রযুক্তি মোটরসাইকেল হামলাকে করে তুলেছে আরও বিপজ্জনক। আইএসডব্লিউ বলছে মোটরসাইকেল যুদ্ধের সাফল্য স্থায়ী নয়। ড্রোন প্রযুক্তি উন্নত হলে রাশিয়াকে আবার কৌশল বদলাতে হবে। ইউক্রেন এরই মধ্যে ছোট লক্ষ্যবস্তু শনাক্ত করতে এআই চালিত ড্রোন ও হিট অ্যান্ড রান ট্যাকটিক্স উন্নত করছে, কিন্তু রাশিয়া পাল্টা পদক্ষেপ। মার্কিন প্রশাসনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক হামলার হুমকির মুখেও শক্ত অবস্থানে ইরান। পশ্চিমাদের প্রতি নির্ভরতা কমিয়ে সামরিক শক্তিতে এখন মধ্যপ্রাচ্যে নেতৃত্ব দিচ্ছে ইরান। আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় কঠোর অবস্থানে তেহরান। পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়ার মতো বিশ্বের দুই বৃহৎ পরাশক্তি, যার ফলে ইরানে হামলা চালাতে বারবার ভাবছেন নেতানিয়াহু। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে সমরাস্ত্র দিয়েছে ইসরায়েল। মূলত এরপর থেকেই তেল আবিব ও মস্কোর মধ্যকার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ইসরায়েলের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়ে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে শক্ত জোট বাঁধার পরিকল্পনায় নামে রাশিয়া। চলতি বছরের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে কৌশলগত বিভিন্ন চুক্তি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা দেখে কপালে হাত মার্কিন প্রশাসন ও ইসরায়েলের আগ্রাসী শাসক নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করলে ইরানকে ঘিরে কয়েক দফায় নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়াও আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ইরানকে সম্প্রতি কালো তালিকাভুক্ত করেছে, যার ফলে আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমে প্রবেশে বাধার মুখে পড়ে তেহরান। তবে সবকিছুকেই পাশ কাটিয়ে চীন ও রাশিয়ার সাথে ইরান গড়েছে বন্ধুত্ব। মার্কিন ডলারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনা মুদ্রা ইউয়ানের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম বজায় রেখেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। মোনালিসা হেভি ফ্লো পরীক্ষাতেও সহযোগিতা বৃদ্ধি করেছে মস্কো, তেহরান ও বেইজিং। সম্প্রতি মিসাইল তৈরি করতে প্রয়োজনীয় যন্ত্রাংশ ইরানকে পাঠায় চীন, এমন দাবি মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার। জামায়াত ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল। সাম্প্রতিক সময়ে একাধিকবার এমন মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ৭১-এর ঘটনায় জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান করেন দলটির শীর্ষ নেতারা। তাদের মধ্যে একজন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৭১ নিয়ে এখনও নিজেদের অবস্থান পরিষ্কার করেনি জামায়াত। দেশবাসী উন্মুখ হয়ে আছে তাদের থেকে স্পষ্ট বক্তব্য পাওয়ার জন্য, স্পষ্ট করার জন্য, কিন্তু আমরা এই পর্যন্ত পাইনি। ২৪-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রাখলেও ৭১ নিয়ে জামায়াতের মনোভাবের কোনো পরিবর্তন নেই, এমনটা উল্লেখ করে জামায়াতের সমালোচনা করেন এনসিপির পাটোয়ারি। অনেকের মধ্যে এটা কমফোর্ট জোন ক্রিয়েট হচ্ছে না এবং আমরা দেখছি তাদের মধ্যে কোনো পরিবর্তনও নেই। এছাড়া এনসিপির অন্য দুই শীর্ষ নেতা হান্নান মাসুদ এবং সারওয়ার তুষারও ৭১ নিয়ে জামায়াতের সমালোচনা করেন। জামায়াতকে ক্ষমা চাওয়ার ইঙ্গিত করেন তারা দুজন। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, আপনাকে এই স্বাধীনতাকে মান্য করে জাতির কাছে স্পষ্ট অবস্থান তৈরি করে তারপর আপনার রাজনীতি করা উচিত। তাদেরকে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। সম্প্রতি জামায়াতকে নিয়ে বিতর্কে শুরু হয় অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া দুটি পোস্টকে ঘিরে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে মাহফুজ লেখেন, ৭১-এর মীমাংসা করতেই হবে। এরপর জামায়াতকে ইঙ্গিত করে বলেন, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। ৭১-এ পাকিস্তান বাংলাদেশে গণহত্যা করেছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা আরও বলেন, ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান বন্ধ করতে হবে। নতুন বাংলাদেশে কোনো বিতর্কের চেষ্টা না করে পরিষ্কারভাবে রাজনীতি করার আহ্বান করেন তিনি।
একই সঙ্গে নিজের ভেরিফাইড ফেসবুকের অন্য আরেকটি পোস্টে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে বুঝিয়ে জামায়াতকে যুদ্ধাপরাধের রাজাকার হিসেবে ইঙ্গিত করেন মাহফুজ আলম। একই পোস্টে জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের সমালোচনা করে সতর্কতা দেন মাহফুজ। তিনি লেখেন, পাকিস্তান পন্থা জারি রাখার কারণে ভবিষ্যতে অধিক ভুগতে হবে শিবিরকে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে পোস্টে মাহফুজ আরও লেখেন, পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে আমৃত্যু আঘাত করা হবে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়েও রাজাকারদের প্রতিহত করা হবে বলে পোস্টে জানান তথ্য উপদেষ্টা। তবে তার ভেরিফাইড ফেসবুকে এই পোস্টটি পরবর্তীতে আর দেখা যাচ্ছে না। অনেকেই বলছেন পোস্টটি ডিলিট করেছেন তিনি। ডিলিট করার আগে অবশ্য চারদিকে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে পোস্টটির। এদিকে মাহফুজের দেয়া পোস্টের সমালোচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। দুটি পোস্টের মাধ্যমে মাহফুজ তার শপথের সঙ্গে সাংঘর্ষিক কাজ করেছেন বলে মন্তব্য করেন শিবিরের সভাপতি। আমি পার্সোনালি মনে করি এবং বাংলাদেশে যারা সচেতন তারা মনে করে এটি ওনার শপথের সাথে সাংঘর্ষিক কাজ করেছেন। অন্যদিকে ব্রিটিশ আমলে বঙ্গভঙ্গ রদকে কেন্দ্র করে লেখা রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটি নিয়েও চারিদিকে বিতর্ক দেখা দিচ্ছে বর্তমানে। এই গানটি পরবর্তীতে স্বাধীনতার পর জাতীয় সঙ্গীত করা হয় বাংলাদেশের। তবে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে যে এই গানটি রচনা করায় এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা এমন যুক্তি তুলে ধরে জাতীয় সঙ্গীতের সমালোচনা করছেন অনেকেই। বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে এনসিপি জানিয়েছে বর্তমান জাতীয় সঙ্গীতের পক্ষে রয়েছে তারা। রাষ্ট্রের যে যতগুলো প্রতীক আছে সেই প্রতীকগুলোকে সম্মান জানানো উচিত। কেউ যদি এটা বাধা দিয়ে থাকে আমরা এটার সাথে কোনো সমর্থন নই। এনসিপির এর সাথে কোনো সম্পর্ক নেই। বাইরে থেকে যারা এটা বিরোধিতা করেছিল তার বিরুদ্ধে এনসিপি অবস্থান নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে শিবিরের সভাপতি জানিয়েছেন বর্তমানে এটির পক্ষে কিংবা বিপক্ষে কোনোটাতেই নেই তারা। তবে বিতর্ক থাকায় ভবিষ্যতে জাতীয় সঙ্গীত পরিবর্তনে গণভোট হতে পারে বলেও মত দেন জাহিদুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন এবং এটা এই বাংলার জন্য বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু তিনি সেটা রচনা করেছিলেন। তো সেটা নিয়ে ভবিষ্যতে যদি কখনো পর্যালোচনা উঠে, মানুষের দাবি উঠে, সেটা গণভোট হতে পারে, মানুষের মতামত নিয়ে হতে পারে। সাম্প্রতিক সময়ে জামায়াতের সঙ্গে এনসিপির নানা বিষয়ে মত বিরোধ দেখা দিলেও গত জুলাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে তারা। জুলাইয়ে ভূমিকার জন্য জামায়াতের প্রশংসা করেছে দেশের আপামর মানুষ। একইভাবে আওয়ামী লীগের পতনের পরও বিভিন্ন প্রসঙ্গে একসাথে রাজপথে দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছে জামায়াত এবং এনসিপি। অতি সম্প্রতি যমুনায় এবং শাহবাগে যে আন্দোলনের ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে দেশে, সেই আন্দোলনেও একসঙ্গে মাঠে ছিল দল দুটি। তবে হুট করেই একে অপরের সমালোচনায় লিপ্ত হওয়ায় দ্বিধায় ভুগছে সাধারণ মানুষ। গাজা ইস্যুতে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরব আমিরাত সফর শেষে এখন সৌদি আরবে অবস্থান করছেন তিনি। এর মধ্যেও প্রেসিডেন্ট ট্রাম্পের মূল ফোকাস ছিল ইরানের পারমাণবিক ইস্যু। আর এই ইস্যুকে কেন্দ্র করে ইরানকে আবারও হুমকি দিয়েছেন ট্রাম্প। আর এরই প্রেক্ষিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিতে দেরি করেনি ইরান। হঠাৎ কেন এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বিশ্বে পারমাণবিক শক্তিধর দুটি দেশ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করছে ইরান। এই অভিযোগে বরাবরই দোষারোপ করে আসছে দেশ দুটি এবং এ বিষয়ে বারবার সতর্ক করে ইরানকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন মধ্যপ্রাচ্য সফররত অবস্থায় পারমাণবিক অস্ত্র ইস্যুতে আবারও ইরানের উপর সর্বোচ্চ বল প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সতর্ক করে দিয়ে তেহরানকে বিকল্প বেছে নিতেও পরামর্শ দিয়েছেন তিনি। বিশ্বের শক্তিধর দেশটির এই হুমকির বিরুদ্ধে পাল্টা হুমকি দিয়েছে ইরানও। 13ই মে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের IRGC কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি এক টেলিভিশন ভাষণে বলেন, ইরান প্রয়োজনে একসাথে 600টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুটতে পারে। সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক এর একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। টানা সপ্তমবারের সালামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করে তাহলে তারা একযোগে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে প্রস্তুত।
সালামের ভাষ্য অনুযায়ী ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ় অবস্থানে আছে। তিনি বলেন, শত্রুরা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন। তিনি আরও বলেন, যুদ্ধ এখন শুধু সামরিক যুদ্ধ নয়, এটি মিডিয়া, সংস্কৃতি ও মতাদর্শের লড়াইয়েও রূপ নিয়েছে। গাজার উদাহরণ টেনে তিনি বলেন, দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায়। তিনি ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান একসঙ্গে 600টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, শত্রুরা কি তা সহ্য করতে পারবে? এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতি ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে দায়ী করেছেন এবং এর কঠিন জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং চীন। বাণিজ্যিকভাবে তাদের মধ্যে রয়েছে প্রযুক্তিগত আধিপত্য এবং ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে তীব্র প্রতিযোগিতা। একদিকে চীনের কারখানাগুলো মার্কিন ভোক্তাদের জন্য পণ্য সরবরাহ করে, অপরদিকে মার্কিন বিনিয়োগ চীনা অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ সময় ধরে এই দুই দেশের সম্পর্ক, সহযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা মিলে এক জটিল রূপ ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই চীনের বাণিজ্য নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। চীনের উপর আরোপ করতে থাকে একের পর এক শুল্ক। অপরদিকে চুপ করে থাকেনি বেইজিংও। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক 84% থেকে বাড়িয়ে 125% করে দেয় চীন। স্যান্ডেলিনা সো চীনা পণ্যের উপর শুল্ক 145% বাড়ানোর ঘোষণার পরই চীন এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। অবশেষে চীনের সাথে চলমান এই বাণিজ্য যুদ্ধে 90 দিনের জন্য সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তারপরে চীন জুড়ে চলছে বিজয়ের উল্লাস। কেননা চীনের মতে মার্কিন বাজার পতন এবং ভোক্তাদের ক্ষোভের মুখে কোণঠাসা হয়েই নতি স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত 125% শুল্ক কমিয়ে 10% নামিয়ে এনেছে। ওদিকে চীনও মার্কিন পণ্যের উপর শুল্ক 10% নামিয়েছে। তুলে নিয়েছে বোয়িং প্লেনের ওপর তাদের নিষেধাজ্ঞা, যদিও সেটা তাদের নিজেদেরই প্রয়োজনে। বিরল খনিজ রপ্তানির ওপর সীমাবদ্ধতাও কিছুটা শিথিল হতে পারে। বলা হচ্ছে চুক্তির ফলে আংশিকভাবে দুই দেশের বাণিজ্য আবার শুরু হবে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী লড়াই সহ্য করতে পারে না। উইচ্যাটে মার্কিন দূতাবাসের ঘোষণার নিচে একজন মন্তব্য করেছেন, সাম্রাজ্যবাদীরা কাগুজে বাঘ মাত্র। আরেকজন লিখেছেন, যখন মার্কিন সুপারমার্কেটে জিনিসপত্র ফুরিয়ে যায় তখন তারা আর নিতে পারে না। বিশ্বের দক্ষিণাংশের দেশগুলোতে চীনের এই ভূমিকা বেশ প্রশংসিত হয়েছে। চীনের শেনজেন ইউনিভার্সিটির অধ্যাপক মধ্যপ্রাচ্যের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে আছে পুরো মুসলিম বিশ্ব। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তির পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার জন্য সুখবর দেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগ সম্মেলনে স্বৈরশাসক বাশার আল আসাদের সময় দেয়া সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। বলেন, দেশটিকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেয়া হচ্ছে। I will be ordering the cessation of sanctions against Syria in order to give them a আমি সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেয়া যায়। দীর্ঘ সময় ধরে সেখানে অনেক যুদ্ধবিগ্রহ ও প্রাণঘানি হয়েছে, কিন্তু নতুন সরকার দেশের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে সফল হবে। তাদের উপর ভরসা রেখে এ দশকে বেশি সময় পর সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হবে। ট্রাম্পের এমন ঘোষণা সৌদি যুবরাজ সহ উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। এদিকে সিরিয়া ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তটি দেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা সরানোর পাশাপাশি পুনর্গঠনে সহায়তা করা ও বিনিয়োগের অভাব থেকে পুনরুদ্ধারে দেশের জনগণকে সহায়তা করার উপর জোর দেন তিনি।
the efforts of the interim. ট্রাম্পের ঘোষণার পরপরই উল্লাসে মেতে উঠেছে দামেস্কের রাজপথ। পথে পথে সিরিয়ার পতাকা হাতে সবার মুখে ফুটেছে হাসি, আবার রাস্তায় গাড়িবহর নিয়ে নেমেছেন অনেকেই। এ যেন এক দীর্ঘশ্বাস ফেলে স্বস্তি পেল সিরিয়াবাসী। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সমস্ত সৌদি জনগণকে ধন্যবাদ জানাই। বিপ্লব শুরুর দিন থেকে এখন পর্যন্ত তারা আমাদের সমর্থন দিয়ে আসছে। চারিদিকে সবাই আনন্দে মেতে উঠেছে। এ দিনটি আমাদের জন্য সত্যিই খুব খুশির। আশা করছি এটি আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। ট্রাম্পের এই ঘোষণায় সিরিয়া জুড়ে বইছে উৎসবের আমেজ। বুধবার সৌদিতে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল শারার সঙ্গে এই নিয়ে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের শুল্ক যুদ্ধের ফলে দেশের অনেক বন্দরের বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন বলছে, লস এঞ্জেলেস বন্দরে অর্ধেকেরও বেশি কন্টেইনার জাহাজের জেটি এখন খালি পড়ে আছে। গত সপ্তাহে দেশের শীর্ষ এই কন্টেইনার বন্দরে আসা জাহাজের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 1/3 কমে গেছে। 2007 থেকে 2019 সাল পর্যন্ত বৈশ্বিক মহামন্দার পর এমন পতন। আলোচিত হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের অবস্থান লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার তাকে হত্যা করতে দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে কমপক্ষে 9টি মিসাইল ছড়ে তেল আবিব। প্রাণ যায় অন্তত 28 জনের। তবে মোহাম্মদ সিনওয়ারের পরিণতি এখনও জানা যায়নি। বড় ভাই ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর একাই হামাসের হাল ধরেছিলেন তিনি। এদিকে গাজার সাংবাদিকদের উপরও চলছে ইসরায়েলি বর্বরতা। And also with President Erdogan of Turkey, who called me the other day and asked for a very... अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप जैसे ही सऊदी अरब के दौरे पर पहुंचे तो पूरी दुनिया की नजरें उन पर जा टिकी। हर किसी को उम्मीद थी कि ट्रंप सऊदी अरब से कोई ऐसा बड़ा ऐलान तो करेंगे जिसका असर पूरी दुनिया पर भी पड़ेगा, और हुआ ऐसा ही। दरअसल सऊदी अरब की राजधानी रियाद में मंच से अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने एक ऐसा बड़ा ऐलान कर डाला जिसे सुनकर हर कोई तालियां बजाने लगा। इसके साथ साथ ट्रंप ने अपने भाषण में कहा, मैं सीरिया पर लगे अमेरिकी प्रतिबंधों को हटाने का आदेश दूंगा ताकि सीरिया एक बार फिर महानता की ओर बढ़ सके। has already taken the first steps toward restoring normal relations between the United States and Syria for the first time in more than a decade. इस घोषणा को सऊदी क्राउन प्रिंस मोहम्मद बिन सलमान की कूटनीतिक कामयाबी माना जा रहा है, जिन्होंने पर्दे के पीछे इस फैसले के लिए अहम भूमिका निभाई है। बता दें आपको, सऊदी अरब का ये दौरा ट्रंप के दूसरे कार्यकाल की पहली बड़ी विदेश यात्रा है और इसे व्हाइट हाउस ने मिडिल ईस्ट में ऐतिहासिक वापसी करार दिया है। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি অতর্কিত প্রশ্ন ছুঁড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতে কিভাবে ঘুমান যুবরাজ? নিজ দেশে মানবাধিকার লঙ্ঘন, মুসলিম বিশ্বের নেতৃস্থানে থেকেও অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি হত্যাযজ্ঞ বন্ধে ইসরায়েলকে চাপে ফেলা কিংবা ইয়েমেনে যুদ্ধ কবলিত মানুষের দুর্ভোগ বন্ধে ব্যর্থতার জন্য কোনো সমালোচনা নয়। যুবরাজ সালমানকে প্রশংসায় ভাসিয়েই এমন মন্তব্য ট্রাম্পের। সৌদি আরবের রাজধানী রিয়াদে সফররত ট্রাম্প প্রভাবশালী ব্যবসায়ীদের একটি সম্মেলনে অংশ নেন মঙ্গলবার। সেখানে সৌদি আরবকে ব্যবসায়িক অঙ্গনের ক্ষমতাধর কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যুবরাজের প্রশংসা করেন ট্রাম্প। Mohammed, you sleep at night? How do you sleep? Huh? Just thinking. What a job. He tosses and turns like some of us. Tosses and turns all night. How do I make it even better all night? It's the ones that don't toss and turn. They're the ones that will never take you to the promised land, won't they? But you have done some job.
ফিলিস্তিনের গাজা ও ইয়েমেনে ইসরায়েলের বর্বরতা সহ মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরালো করছে সৌদি আরব। এই সুযোগে ইসরায়েলকে স্বীকৃতি ও পারস্য উপসাগরের নাম বদলাতে সৌদি যুবরাজ সালমানের মন গড়ানোর চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিপুল অঙ্কের বিনিয়োগ চুক্তিও করেছে সৌদি আরব। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ধর্ম ভিন্ন হলেও ওয়েস্টার্ন শিক্ষা দীক্ষা ও জীবনযাপনে অভ্যস্ত সৌদি যুবরাজ সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা বেশ পুরনো। বাইডেন আমলে সম্পর্কে ভাটা পড়লেও তা জোড়া লেগেছে আবার। তাই তো দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফর হিসেবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবকেই বেছে নিলেন এই রিপাবলিকান নেতা। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণও দিলেন সালমান। সৌদি বিমান বাহিনীর F-15 জেট দিয়ে ট্রাম্পের এয়ারফোর্স 1 বিমানকে দেওয়া হয় নিরাপত্তা। রিয়াদের বিমানবন্দরে বেগুনি কার্পেট বিছিয়ে রাজকীয় সম্মান জানানো হয় বন্ধুকে। নিজে উপস্থিত থেকে ট্রাম্পকে স্বাগত জানান সালমান। টানা সপ্তমবারের মতো পৌঁছে যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকও সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট। বয়সে দুজনের বড় ফারাক থাকলেও এ সময় সালমানকে বন্ধু বলে উল্লেখ করেন ট্রাম্প। উচ্চ প্রশংসা করেন সালমান ও তার পরিবারের। King Salman, who's just, we talk about a great man. That is a great man. আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। আমরা একে অপরকে দীর্ঘদিন চিনি ও পছন্দ করি। মহামান্য ক্রাউন প্রিন্স একজন অসাধারণ ব্যক্তি। আমি অনেক সম্মান বোধ করছি আবার ওই রাজ্যে আসতে পেরে। সালমান আমাদের ব্যতিক্রমী আতিথেয়তা করছে, যা কখনোই ভুলব না। 2017 সালে প্রথম মেয়াদে সৌদি সফরের কথাও স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট। উপসাগরীয় দেশটিতে বিনিয়োগে বন্ধু সালমানের সহায়তা চান তিনি। এবারে সফরে সেই কথাও রেখেছেন সৌদি প্রিন্স। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $142 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তিতে সই করেছেন, যা প্রতিরক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ বলছে রিয়াদ। অংশীদারিত্ব আমাদের অর্থনৈতিক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। বর্তমানে এই অঞ্চলের অর্থনৈতিক সহযোগী যুক্তরাষ্ট্র। দেশটির সাথে আমরা $600 বিলিয়ন অংশীদারিত্বের চুক্তি করেছি। সামনে দুদেশের এই অর্থনৈতিক সম্পর্ককে বহুদূর এগিয়ে নিতে চাই। Never seen anything like it. There's no better place to make a future or make a fortune, do anything, frankly, than what we have in the United States of America under a certain President, Donald J. Trump. I have the right attitude. I have the same attitude that the people in the front row, second row, third row have. As you get back, perhaps they start to wane a little bit in terms of their view. But they understand, and we're doing what a lot of smart people would do. And we're not necessarily being politically correct. You saw what we did yesterday with healthcare. We've cut our healthcare by 50 to 90%. You're going to see drugs and pharmaceuticals come down at numbers that nobody has ever seen. And drugs, pharmaceuticals, we think will be dropped. ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী সতীর্থ কর্মকার, যুক্ত হচ্ছে তার। ट्रंप की बात करते हैं। डोनाल्ड ट्रंप राष्ट्रपति बनने के बाद पहली बार आधिकारिक दौरे पर निकले हैं। इसके पहले वो पोप फ्रांसिस के फ्यूनरल में रोम गए थे। 13 मई को वो सऊदी अरब पहुंचे। इस दौरान वहां के क्राउन प्रिंस मोहम्मद बिन सलमान ने उनके সম্মানসূচক প্রোটোকলে চমক দেখালেন ডোনাল্ড ট্রাম্প।